প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আবারও অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে আপেক্ষিক আধুনিক পদার্থবিজ্ঞানের একটা বিষয় ছিল আপেক্ষিকতা। অর্থাৎ আমরা আপেক্ষিকতা কাকে বলে, তারপর আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ আমরা পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। আশা করি আমার সাথে তোমরাও থাকবা। আজকে আমাদের বিষয় হচ্ছে দুইটা বিষয়ের উপর আলোচনা। একটা বিষয় হলো কাল দীর্ঘায়ন, আর দ্বিতীয় বিষয়টা হলো দৈর্ঘ্য সংকোচন। চলো আমরা এই দুইটা বিষয় সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নেই। প্রথমে শুরু করব কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়নটা ভালোভাবে বোঝার জন্য আমাদের দুইটা সময়ের ব্যবধান তুলনা করতে হবে। কীরকম? ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন আমাকে যদি তুমি বিবেচনা করো, স্যার আপনি তো দাঁড়িয়ে আছেন স্ট্যাচুর মতনভাবে, তাহলে এটাকে আমরা স্থির হিসাবে বিবেচনা করতে পারি। এইখান থেকে একটা ঘটনা সংঘটিত হবে। আরেকটা ঘটনা, ধরো বিমান, রকেট অথবা পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ থেকে যদি গতিশীল প্রসঙ্গ কাঠামো থাকে, ওইখান থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে দুইখান থেকে সময়ের ব্যবধানটাকে আমরা তুলনা করব। এটা হচ্ছে আমাদের কাল দীর্ঘায়ন। তাহলে চলো আগে কাল দীর্ঘায়নটা কি আমরা শিখি। কাল দীর্ঘায়নটা সঠিকভাবে বোঝার জন্য আমাদের দুইটা প্রসঙ্গ কাঠামো প্রয়োজন হবে। আমি প্রথমে একটা প্রসঙ্গ কাঠামো এঁকেছি, এক্স ওয়াই জেড হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, তার সাথে আছে ও হচ্ছে মূলবিন্দু, আর এস হচ্ছে পর্যবেক্ষক। এটা হচ্ছে সেন্টার, হচ্ছে মূলবিন্দু হচ্ছে ও, আর এস হচ্ছে পর্যবেক্ষক। অর্থাৎ আমরা এটাকে স্থির পর্যবেক্ষক হিসাবে কি করব? বিবেচনা করব। চলো এবার তার সাথে সমন্বয় করে বা তুলনা করে আমরা আরেকটা পর্যবেক্ষক আঁকবো। দ্বিতীয় পর্যবেক্ষকটা হবে আমাদের পর্যবেক্ষকের সাপেক্ষ থেকে বিভাগে গতিশীল। অর্থাৎ স্থির প্রসঙ্গ কাঠামো থেকে গতিশীল প্রসঙ্গ কাঠামোটা হবে বিভাগে গতিশীল। অর্থাৎ এই দ্বিতীয় যে গতিশীল যানটা বা যে প্রসঙ্গ কাঠামোটা থাকবে, এটা প্রথমটা সাপেক্ষে বিভাগে গতিশীল, অর্থাৎ সমবেগে গতিশীল। তাহলে যদি সমবেগে গতিশীল হয়, এবার আমরা মূল বিষয়টা শুরু করি। কাল দীর্ঘায়নটা হলো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে দুইটা ঘটনার মধ্যবর্তীকালের সময়ের ব্যবধান। আমি আবারও বলি, খুব মনোযোগ সহকারে শুনবা। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে দুইটি ঘটনার মধ্যবর্তীকালের সময়ের ব্যবধান
দুইটি ঘটনার মধ্যবর্তীকালের সময় ব্যবধান হবে স্থির প্রসঙ্গ কাঠামোতে দুইটি ঘটনার মধ্যবর্তীকালের সময় ব্যবধানের চেয়ে কি কম। বিষয়টা কিন্তু খুবই সুন্দর একটা পড়া, কিন্তু তোমরা বিষয়টা যদি স্বচ্ছভাবে ধারণা না নাও তাহলে এটা ভুল বুঝবা। আমি বলতেছিলাম যে পর্যবেক্ষকের সাপেক্ষে একটা সাপেক্ষে আরেকটা কি করা হবে তুলনা করে, যে পর্যবেক্ষকের সাপেক্ষে এটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো আর এই অংশটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে দুইটা ঘটনার মধ্যবর্তীকালের ব্যবধান, পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির প্রসঙ্গ কাঠামোতে দুইটা ঘটনার মধ্যবর্তীকালের ব্যবধানের চেয়ে কি হবে বেশি হবে, সময় ব্যবধান বেশি হবে কার গতিশীল প্রসঙ্গ কাঠামোতে। পর্যবেক্ষকের সাপেক্ষে দুইটি ঘটনার মধ্যবর্তীকালের ব্যবধান, পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে দুইটা ঘটনার মধ্যবর্তীকালের ব্যবধান স্থির প্রসঙ্গ কাঠামোতে দুইটা ঘটনার মধ্যবর্তীকালের সময় ব্যবধানের চেয়ে বেশি হবে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, এই গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান বেশি হবে, স্থির প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান কম হবে। ধরো আমরা পৃথিবী থেকে কোন বিষয় যদি আমরা দেখি যে আকাশে একটা জলক সৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাতেছে, অথবা বজ্রপাত যেটাকে আমরা বলি, অথবা একটা বাহ্যি, অনেক সময় আমাদের ধর্মীয় অনেক অনুষ্ঠানে আমরা কি করি, অনেক সময় বাহ্যি ফুটাই আকাশের উপরে, বা উপরে একটা বাহ্যি নিক্ষেপ করি, আর তারা বাহ্যি বা যাই হোক, যখন আমরা এই বাহ্যিগুলো উপরে কোনো আলো নিক্ষেপ করা হয় তখন ধরে নিলাম যে হ্যাঁ স্যার 10:35 আলোটা কি জল করতেছে, 10:33 ধরো 40 সেকেন্ডে গিয়া কি হলো শেষ হয়ে গেল, 5 সেকেন্ডের সময় ব্যবধানে কি হয়ে গেল শেষ হয়ে গেল। একুরেট টাইমটা হচ্ছে 5 সেকেন্ড। আমরা যারা পৃথিবী থেকে বা আমরা স্থির প্রসঙ্গ কাঠামো থেকে আমরা দেখতেছি যে এক জাস্ট টাইম হচ্ছে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, ধরো 10 সেকেন্ডে নিলাম, এক জাস্ট টাইম বা সঠিক সময়টা হলো 10 সেকেন্ড। কিন্তু এটা আমরা এই জায়গা থেকে দেখলাম, কিন্তু গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে তুমি যখন দেখবা তখন তোমার কাছে সময়ের ব্যবধানটা বেশি মনে হবে, অর্থাৎ সময়ের ব্যবধানটা তোমার কাছে মনে হবে 11 সেকেন্ড, 10 সেকেন্ডের পরিবর্তে 11 সেকেন্ড। তাহলে তুমি যদি বলতে পারো যে স্যার 10 সেকেন্ড আর 11 সেকেন্ডে তো সমস্যা নাই, এটা তেমন কোনো একটা বিষয় না, কিন্তু তুমি যদি মনে করো এই কীভাবে বুঝাবো, প্র্যাকটিক্যালি যদি বলি, আমরা যমজ ভাই, আমাদের স্টুডেন্টরা অনেকে জানে আমি এবং আমার মতো আরেকজন আছে, আমরা যমজ ভাই। তো আমি পৃথিবীতে আছি আর আমার ভাই বর্তমানে আবুধাবিতে আছে কর্মরত। এখন আমরা যদি মনে করি যে আমার ভাইটা আবুধাবি না গিয়ে ধরো তাকে অন্য কোনো গ্রহে পাঠানো হলো, অন্য কোনো গ্রহে মনে করো মঙ্গল অথবা অন্য কোনো গ্রহে, মানে পৃথিবীর বাইরে কোথাও তাকে কি করলো হলো অনুসন্ধান কাজে কি করলো পৃথিবীর বাইরে প্রেরণ করা হলো। 20 বছর পর আমার বয়স যদি মনে করো ধরো আমার বয়স যখন 20 বছর ছিল, আমরা দুজনের বাইরের বয়স তো 20 বছর, তা 20 বছর আমার বয়স যখন 20 বছর তখন তার বয়স তো 20 বছর। এখন সে কি করলো 20 বছর পরে 20 বছর সময় তাকে পৃথিবীর বাইরে প্রেরণ করা হলো অনুসন্ধান কাজে। তো হিসাব করে দেখলাম যে সে অনুসন্ধান কাজ শেষ করে 20 বছর পর পৃথিবীতে ফিরে আসলো। তাহলে টোটাল বয়স কত? 20 আর 20, তার বর্তমান ওই সময় তার বয়স ছিল 20, আর সে 20 বছর পর সে পৃথিবীতে ফিরে আসছে, তাহলে টোটাল বয়স হবে 40 বছর। এটাই তো হওয়ার কথা। আমি হিসেব করে রাখলাম যে আমার ভাই ঠিক 20 বছর পর পৃথিবীতে ফিরে আসছে, তাহলে 20 বছর বয়সে সে যাত্রা শুরু করছে, আর 20 বছর পর সে পৃথিবীর বাইরে থেকে অনুসন্ধান কাজ করে ফিরে আসছে। তাহলে টোটাল অ্যাডজাস্ট বা টোটাল টাইমটা হবে 40 বছর। কিন্তু আমরা যখন এখান থেকে হিসাব করব তখন যেহেতু সময়ের ব্যবধানটা বেশি, তাহলে ওইখানে ঘড়িটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে। তো যখন আস্তে আস্তে ঘুরবে তখন আমার মনে হবে যখন তার টাইমটা হিসাব করবো তখন মনে করো তার বয়স তো 20 বছর ছিল, সে 40 বছর, যদিও 20 বছর সে কী করছে পৃথিবীর বাইরে কাজ করে ফিরে আসছে, তখন তার বয়স মনে হবে ধরো 15 বছর, অর্থাৎ 35 বছর।
আমরা এটা এখন হিসাব করব। অর্থাৎ পৃথিবীর বাইরে যখন গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধানটা বেশি হয় তখন ওইখানে কিন্তু আস্তে আস্তে ঘড়িটা ঘুরবে। অর্থাৎ আমরা এখন মনে করো 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা বা 24 ঘন্টা একদিন, আমরা এই হিসাবগুলো যখন ক্যালকুলেশন করব 365 দিন 1 বছর, তখন তার ওইখানে বয়সটা কিন্তু মানে আস্তে আস্তে গুলো আমাদের থেকে তার সময়ের ব্যবধানটা আরও বেশি হবে। আর যেখানে সময়ের ব্যবধানটা বেশি হবে সেখানে তার বয়স কিন্তু কমে যাবে। অর্থাৎ আমরা একই মারপেটের ভাই 20 বছর পর 20 বছর যদি তাকে পৃথিবীর বাইরে নিক্ষেপ করা হয় তখন তার বয়স হয়ে যাবে 35 বছর, আমার থেকে আরো 5 বছর কি হবে, ইয়াং মনে হবে। আর আমার বয়স মনে একটু এই কি মনে হবে, 40 বছর একটু বয়স্ক ভাব মনে হবে। আমার মনে হয়, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার চলো আমরা গাণিতিক টার্মে চলে যাই। অর্থাৎ এটার গাণিতিক ব্যাখ্যাটা কিভাবে করব। গাণিতিক ব্যাখ্যা হলো, আমরা এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করব। একটা প্রসঙ্গ কাঠামো হলো আমরা দুইটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করব। প্রথম কাঠামোটা স্থির আর দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটা সমবেগে গতিশীল। এস প্রাইম কাঠামোতে কোন একটা ঘটনার সংঘটিত সময়কাল T1 নির্ণয় করা হলো, যে হ্যাঁ 10টা ঠিক একজাস্ট 10টা বাজে ঘটনাটা শুরু হয়েছে। তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে ওই যে 10টা যেই টাইমটাতে শুরু হয়েছে ঘটনাটা, ওই টাইমটাকে ধরা হয়েছে T1। যখন ঘটনা সংঘটিত শেষ হয়ে গেল, ধরো 10টা 20 সেকেন্ড 25 সেকেন্ড 30 সেকেন্ড 50 সেকেন্ড পরে ওই মানে উজ্জ্বল যে আলোটা এটা নিভে গেল, তখন তারা টাইমটা ঠিক করলো কি T2। অর্থাৎ আমরা গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে সময়ের ব্যবধান যাত্রা শুরু করছে T1 প্রাইম, আর স্থির প্রসঙ্গ কাঠামোতে ওই সময় ব্যবধানটাকে আমরা ধরে নিলাম T1 সময়। একই সময়ে ধরো 10টা যদি শুরু হয়, বাংলাদেশের টাইম সকাল 10টায়, তখন আমরা এখানে লিখবো T1 সমান হচ্ছে 10টা। আর ওইখান থেকেও শুরু হলো, ধরো 10টায় শুরু হলো, তখন তারা গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে তারা কি করবে, টাইম কাউন্ট করবে 10টায়, কিন্তু তারা ধরবে T1 প্রাইম। কিছু সময় অতিক্রম করার পর কি করলো, মানে যেই ঘটনাটা শুরু হয়েছিল ঘটনাটা শেষ হয়ে গেল, তখন তারা স্থির প্রসঙ্গ কাঠামো থেকে তারা সময়ের ব্যবধান নির্ণয় করলো T2। তোরা 10টা যদি 35 সেকেন্ড ঘটনাটা ঘটে, তাহলে এটা হবে 10টা আর এটা হবে 10টা 35 সেকেন্ড। তাহলে তারাও তো নির্ণয় করলো, যেহেতু গতিশীল প্রসঙ্গ কাঠামোতে তারাও একটা সময় ও যেই সময়টা শেষ করছে তাদের সময়টা ব্যবধানটা বা শেষ সময়টা কাউন্ট করলো T2 প্রাইম। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পাইলাম। একটা অংশ পাইলাম স্থির প্রসঙ্গ কাঠামোতে যাত্রা শুরু করছে T1 সময়, শেষ করছে T2 প্রাইমে। গতিশীল প্রসঙ্গ কাঠামোতে যাত্রা শুরু করছে T1 প্রাইম, যাত্রা শেষ করছে T2 প্রাইম। তাহলে আমরা তাদের যে সময়ের ব্যবধানটা, অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধানটাকে আমরা T0 দিয়ে কি বার করলাম, টোটালটা থেকে বিয়োগ করে দিলাম সময় ব্যবধান। অর্থাৎ যাত্রা শেষ করছে এই সময়, যাত্রা শুরু করছিল ওই সময়, তাদের সময় ব্যবধানটা যখন আমরা বিয়োগ করে দিলাম, তখন তাদের একটা গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধানটা পাইলাম T0। আবার এটা তো গতিশীল প্রসঙ্গ কাঠামোতে। এবার যদি আমরা স্থির প্রসঙ্গ কাঠামো থেকে বিবেচনা করি, তাহলে তোমার মনে হবে স্থির প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধানটা হবে T সমান T2 মাইনাস T1। অর্থাৎ স্থির প্রসঙ্গ কাঠামো থেকে তাদের সময় ব্যবধান হবে T, গতিশীল প্রসঙ্গ কাঠামো তাদের সময় ব্যবধান হবে T0। একই টাইম তারা ওই যাত্রা শুরু থেকে শেষ থেকে শুরুটা বিয়োগ করছে, এখানে শেষ থেকে শুরুটা বিয়োগ করেছে। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দিলাম, আর এই অংশটাকে আমরা দিয়ে কাজ করব। তাহলে যখন আমরা এই অংশ সমীকরণ দিলাম, এটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময় ব্যবধান T0 সমান T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, আর স্থির প্রসঙ্গ কাঠামোতে সময় ব্যবধান হবে T সমান T2 মাইনাস T1, অর্থাৎ T2 মাইনাস T1। এবার চলো আমরা বাকি অংশটা শেষ করি। আমরা
বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণের মাধ্যমে কি করতে পারি, প্রকাশ করতে পারি। এখন এই অংশটা আমরা মুছে দেই আমাদের সুবিধার জন্য। চলো বাকি অংশটা শেষ করি। বিপরীত লরেন্স তোমার এখানে লিখতে হবে, বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণ হতে পাই বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ হতে পাই। তোমার আগে জানতে হবে বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণটা কি। বিজ্ঞানী লরেন্স উনি বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণটা প্রকাশ করেছিল এইভাবে, এই একটা অংশ, অর্থাৎ t1 সমান t1 প্রাইম প্লাস বি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে t2 প্রাইমটা কি ছিল, এটার অনুরূপভাবে যদি আমরা লিখি তাহলে t2 প্রাইম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা বিপরীত লরেন্স রূপান্তরের টি এর সমীকরণ থেকে দুইটা অংশ পাই, অর্থাৎ t1 সমান t1 প্রাইম প্লাস বি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর t2 প্রাইমটা যদি এটার আলোকে লিখি বা অনুরূপভাবে লিখি t2 সমান t2 প্রাইম প্লাস বি এক্স প্রাইম বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই দুইটা সমীকরণ যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাই, লক্ষ্য করি। এই দুইটা সমীকরণ এখানে বসিয়ে দেই, তাহলে বসিয়ে দিলে আমরা কি পাই, আমাদের সমীকরণটা ছিল এরকম t2 প্রাইম মাইনাস t1 t2 মাইনাস t1। চলো এবার আমরা এই সমীকরণটা এখানে লিখে রাখি, আমাদের প্রয়োজনীয় কাজে লাগানো হবে। এই t2 প্রাইমের সমীকরণটা আমরা লক্ষ্য করি কি কি লেখা হয়েছিল, এখানে আলোকে লিখব bx প্রাইম বাই সি স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, সূত্রের মাইনাস এখানে t1 মানে আছে এখানে t1 প্রাইম bx প্রাইম বাই সি স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার আমরা যদি আরও ক্যালকুলেশন করি, যেহেতু মাইনাস আমরা লসাগু করে নেই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম bx প্রাইম বাই সি স্কোয়ার মাইনাস t1 প্রাইম সি স্কোয়ার। অর্থাৎ আমরা যখন লসাগু করব তাহলে এরকম একটা সমীকরণ আমরা পাবো। এবার এই অংশটা কেটে দেই, তাহলে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। লেখাটা সুন্দর হয় না, আমি একটু সুন্দর করে লিখে দেই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার তুমি এই সমীকরণে এই অংশের 1 নং সমীকরণের মান বসিয়ে দাও, অর্থাৎ t2 প্রাইম মাইনাস t1 প্রাইম সমান t0 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা কি সমান, টি সমান পাই। এই অংশটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট সমীকরণ। এই সমীকরণটা থেকে আমরা কি পাবো, অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামো, এই মানটা আমাদের ফিক্সড করা থাকলে গতিশীল প্রসঙ্গ কাঠামো সময়ের ব্যবধান স্থির প্রসঙ্গ কাঠামো সময়ের ব্যবধানের চেয়ে বেশি হবে।
অর্থাৎ স্থির প্রসঙ্গ কাঠামো সময় যা থাকবে গতিশীল প্রসঙ্গ কাঠামো সময়ের ব্যবধানতে তার চেয়ে বেশি হবে। সময়ের ব্যবধান বেশি মানে বিষয়টা আস্তে আস্তে ঘুরবে। তুমি যদি আরও সঠিকভাবে বুঝতে চাও তাহলে তোমার কি করতে হবে, একটা ক্যাটাগরি বিবেচনা করবা। একটা ক্যাটাগরিটা কীভাবে বিবেচনা করবা আমি বলে দেই। ধরো একটা ক্যাটাগরি যদি তুমি সেকেন্ডের কাঁটাটা এভাবে ঘুরে আসতে দুইটা ক্যাটাগরি নিবা, দুইটা ক্যাটাগরি যদি আঁকো এইখান থেকে যদি যাত্রা শুরু করে, আমরা জানি উপরের অংশটা 12 আর এটা হবে কত 6। দুইটা ক্যাটাগরি যদি এভাবে টিক 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 করে ঘুরতে ঘুরতে সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পরে 1 মিনিট ফিরে আসে, তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন যদি গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান বেশি হলে সে কিন্তু আস্তে আস্তে ঘুরবে। অর্থাৎ একই সময় যাত্রা শুরু করার কারণেও সে ধরো 60 সেকেন্ডে এখানে আসলো ঠিকই, কিন্তু সে আসলো এখানে না এসে এখানে আসলো, তাহলে তার ব্যবধান যদি 5 সেকেন্ড থাকে তো 5 সেকেন্ড পরে গিয়ে সে কী করবে, তার অবস্থানে ফিরে আসবে। যদি আমরা আরও একটা উদাহরণ দিতে চাই, আমরা রেস খেলা দেখি তো, দৌড় খেলাতে দেখা যায় কি যে একই সময় যাত্রা শুরু করার কারণও যে যার গতিবেগ সবচেয়ে বেশি সে আগে চলে যায়, কিন্তু যে সবচেয়ে দুর্বল সে কিন্তু অনেক পরে যায়। সে পরে গেলে তার ব্যবধানটা যে বাড়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড, ওই ডিসে তার সে আস্তে ঘুরার কারণে তার সময়ের ব্যবধানে কি হয়, বেড়ে যায়। তাহলে আমরা এবার বুঝলাম, চলো এবার আমরা আরেকটু কাজ করে নেই এই বিষয়টা, আমরা আরেকটু স্বচ্ছ একটা ধারণা নেই। আমরা যে নিচের সমীকরণটা পেয়েছি, নিচের সমীকরণটা আরেকটু সুন্দর করে করি। আমরা সমীকরণটা ছিল এরকম, t সমান t0 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, স্কোয়ার বি মনে করবো না। এই সমীকরণে আমরা কোনটা কি একটু জেনে নেই, তাহলে আমাদের গাণিতিক টার্ম করতে অনেক সহজ হবে। তোমরা একটু লিখে নাও খাতার মধ্যে, অনেক সময় কিন্তু ঝামেলা হইতে পারে। আমরা এই মানগুলো একটু লিখে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সহজ হবে। অর্থাৎ এখানে টিটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান, স্থির প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান, আর তিন অর্থ হবে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান। আর বিটা হলো নবযানের গতিবেগ বা যন্ত্রের গতিবেগ। এখানে যন্ত্র বলতে তুমি বলতে পারো স্যার যন্ত্রটা হলো আমরা যদি রকেটের মাধ্যমে যাই তাহলে রকেটের গতিবেগ, বিমান দিয়ে গেলে বিমানের গতিবেগ, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি আমরা গতিশীল হই তাহলে সেই যন্ত্র যদি গাড়ি দেওয়া হয় বা ট্রেন হয় তাহলে ট্রেনের বা গাড়ির গতিবেগটা হবে এটা। আর আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই অংশটা হচ্ছে আলোর গতিবেগ। তাহলে আমরা এই সমীকরণটা দিয়ে আমরা যদি গাণিতিক টার্ম করতে চাই তাহলে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। টিটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান, টি নট হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান, আর এখানে বিটা হবে কত যন্ত্রের গতিবেগ, আর সিটা হচ্ছে আলোর গতিবেগ। এবার চলো আমরা একটা গাণিতিক টার্ম করি। গাণিতিক টার্ম করলে আমরা আরেকটু সুন্দর করে বুঝতে পারবো। গাণিতিক টার্মটা হলো, সবাই একটু লক্ষ্য করি, একজন মহাশূন্যচারী, তোমরা একটু লেখলে ভালো হয়, একজন মহাশূন্যচারী
25 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ যান মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলে তার বর্তমান বয়স কত? খুব সুন্দর একটা প্রশ্ন, আশা করি তোমরা প্রশ্নটা বুঝবা। আমি আরেকবার বলে দিই, একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলে তার বর্তমান বয়স কত? আমরা কিভাবে বের করব? অঙ্কটা একটু লক্ষ্য করলে আমরা ইনশাল্লাহ তার আনসার সুন্দরভাবে দিতে পারবো। আমরা তার সমাধানটা করি। লক্ষ্য করো, আমরা এখানে সমীকরণের 4টা অংশ লিখেছিলাম। আগের অংশ থেকে আমরা 4টা সমীকরণটা লিখেছিলাম। 4টা সমীকরণটা আমরা একটু লক্ষ্য করি। আমরা এখানে টি নোট লিখছিলাম, তারপর টি লিখছি, বি লিখছি, সি লিখছি, এবং আমরা এটাও জানি যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে। টি নটটা হচ্ছে কি মনে করে দেখো, টি নটটা ছিল গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান, আর টিটা ছিল শুধু টিটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামোতে সময়ের ব্যবধান। বিটা হচ্ছে নবযান বা যে যন্ত্রের দিয়ে আমরা যাব সেই যন্ত্রের গতিবেগ, আর সি অংশটা হয়েছে আলোর গতিবেগ। তাহলে আমরা একটু প্রশ্নটা আবার আরেকবার পড়ি। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে, এটা হচ্ছে তার বর্তমান বয়স, এটা বাদ দিয়ে আপাতত বাদ দিয়ে দিব। 25 বছর বয়সে কত বেগে? 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে? গতিশীল হইতেছে। বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তার বয়স কত? পৃথিবীর হিসাবে তার বর্তমান বয়স হলো 30 বছর। আমরা যেটা পৃথিবীর হিসাবে তার সময়ের ব্যবধান, পৃথিবীর হিসাবে তার সময়ের ব্যবধানটা হবে কত? 30 বছর। আর এখানে আলোর গতিবেগের মানটা মুখস্থ। তাহলে আমাদের এখানে বাকি রয়ে গেছে কি? মহাশূন্যচারীর বয়সের ব্যবধান। তাহলে এটাকে আমরা এটা এখানে না দিয়ে এখানে শেষে দিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কের সৌন্দর্যটা ঠিক থাকবে। তাহলে আমরা এই প্রশ্ন থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করলাম, যে পৃথিবীর
হিসাবে তিনি 30 বছর কাটিয়ে আসছে, তাহলে পৃথিবীর সময় ব্যবধান মহাশূন্যচারী যে জানে গেছে তার ব্যবধান ছিল বা তার ব্যাগটা ছিল এই অংশটা, আলোর গতিবেগ ছিল। এখন আমরা হিসাবটা করব কি, তিনি পৃথিবীর হিসেবে তো 30 বছর কাটছে, কিন্তু মহাশূন্যচারী ওইখানে মহাশূন্যচারের পৃথিবীর 30 বছর আর ওইখানে তার বয়স কত হইতে পারে, অর্থাৎ গতিশীল প্রসঙ্গটার অর্থাৎ আমরা কোথায় গেছি মহাকাশে তার বয়সটা অ্যাডজাস্ট কত বছর তার হিসেবে কত বছর উনি কি করছে কাটিয়ে আসছে। এটা সমাধান করার জন্য আমরা কাল দীর্ঘণের সমীকরণ থেকে পাই লিখবা, আমরা জানি t সমান t0 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে তুমি সমীকরণের মানগুলো বসাও। 1 মাইনাস বি এর মান হচ্ছে 1.8 10⁸, আর আলোর গতিবেগটা ছিল কি 3 × 10⁸। তাহলে এটাকে আমরা একটু সহজভাবে করি। আমি একটু বলে দেই, তোমরা অনেকে যদি লেখাটা বুঝতে না পারো বলে দেই। 30 ইকুয়াল t0 বাই 1 মাইনাস, এই মাইনাসটা একটু সুন্দর করে নিচে দিয়ে দেই তাহলে বুঝবা। 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বি এর মান হচ্ছে 1.8 10⁸ বাই 3 × 10⁸, দুটোর উপর স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন তুমি যদি আরেকটু সুন্দর করে করো তাহলে t0 সমান 30 1 মাইনাস 1.8 10⁸ বাই 3 × 10⁸। এভাবে একটা মান বের করবা, এটা কিন্তু স্কোয়ার, এটাকে বি মনে করবা না। তাহলে তোমার এখানে একটা টি এর একটা মান আসবে। আমার এখানে তো ক্যালকুলেটর নাই, এই জন্য আমি হিসাব করতে পারতেছি না। তোমরা এখানে একটা মান বের করবা, এই সবগুলো ক্যালকুলেশন করলে এখানে একটা মান আসবে। এটা কার মান মনে আছে? আমি আবার বলি, t0 হচ্ছে গতিশীল প্রসঙ্গটার মতো সময় ব্যবধান। তাহলে লক্ষ্য করবা তোমার সময় ব্যবধানটা এখানে 30 ছিল তো পৃথিবীর হিসেবে, এখানে ক্যালকুলেশন করলে দেখবা তোমার 30 হচ্ছে মানে বয়সটা কমে যাবে। তখন বয়সের ব্যবধান কমে গেলে তো তখন উনি হিসাব করে দেখবে, এখানে হিসাব করে দেখা যাবে যে উনি আসলে অ্যাডজাস্ট কত বছর ওইখানে কাটিয়ে আসছে। তারপরে লিখবা, তারপরে অংশটা হবে এরকম, সুতরাং মহাশূন্যচারীর বর্তমান বয়স। লক্ষ্য করে দেখো, উনি কিন্তু 25 বছর বয়সে পৃথিবীতে গেলেন, পৃথিবী থেকে গেলেন। তাহলে 25 বছর আর এখানে যে বয়সটা হবে অর্থাৎ t0, এই বয়সটা তোমরা মানটা বসিয়ে দিবা। তাহলে বসিয়ে দিলে তার বর্তমান বয়স বের হয়ে যাবে, অর্থাৎ বছর। t0 মানটা বসিয়ে দিলে উনি যেহেতু 25 বছর বয়সে গেছে তাহলে 25 আর টোটাল হবে ওই বয়সটা। তাহলে লক্ষ্য করে দেখবা যে উনি যদি পৃথিবীর হিসেবে তার বয়স হবে 25 + 30 কত হইব 55 বছর, কিন্তু মহাশূন্যচারী হিসাব করে দেখবা পৃথিবীর হিসেবে 55 বছর, কিন্তু মহাশূন্যচারী হিসেবে তার বয়স 55 থেকে কমে যাবে, 5-10 বছর কমে যাবে, কমে গেলে হইব তার বর্তমান বয়স। এটা কেন হয়েছে? এটার একমাত্র কারণ হলো সময়ের ব্যবধান। ওইখানে সময়ের ব্যবধানটা বেশি হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আশা করি আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে। যারা আমার ক্লাসগুলো দেখবা তাদেরকে ধন্যবাদ। আর তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজটা হলো তোমরা এই সংক্রান্ত কিছু প্রশ্ন বাসা থেকে দেখবা, আর তোমরা দৈর্ঘ্য সংকোচনটা দেখে আসবা, বাসা থেকে দৈর্ঘ্য সংকোচনটা দেখে আসবা। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আমরা দৈর্ঘ্য সংকোচন নিয়ে আগামী ক্লাসটা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।